প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। গত জানুয়ারির 9 তারিখে ভারত সরকারের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন পাঠানো হয় উদ্বেগের। সেই উদ্বেগ কি? ভারত সরকার বলছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, হত্যা, এসব ঘটনার প্রকৃত বিবরণটি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কি ভাবছে তার একটি জবাব চায়। এবং বাংলাদেশ সরকার একেবারেই গুরুত্বের সঙ্গে সেই সেই যে ভারতের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা জানুয়ারির 10 দিনের মাথায়, 9 তারিখ থেকে 10 তারিখ, প্রায় 10 দিনের মাথায়, অর্থাৎ 20 তারিখের দিকে তারা একটি রিপোর্ট পাঠায়। সেই রিপোর্টটি কি ছিল? সেই রিপোর্টটি পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রেস উইং, সেখান থেকে। এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন, ডক্টর ইউনূস তার ফেভারিট ফেসবুক পেজেও গতকালকে সেই রিপোর্টটির আংশিক প্রকাশ করা হয়েছে, তিনি পোস্ট করেছেন। এবং আপনারা যদি ডক্টর ইউনূসের ফেভারিট ফেসবুকে যান তখন দেখতে পাবেন সেই রিপোর্টের আংশিক সেখানে দেয়া রয়েছে, যদিও বক্তব্য পুরোপুরিভাবেই বিভ্রান্তিকর। কি বলেছে ডক্টর ইউনূসের সরকার সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হত্যা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সব বৈষম্য, সবকিছুর প্রেক্ষিতে তারা বলছে প্রধান উপদেষ্টার কর্মকর্তা যারা প্রেস উইং থেকে এই বিবৃতিটি পাঠিয়েছে তাদের বক্তব্য 2025 সালে যত ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর তা কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক নয়। এগুলি অসাম্প্রদায়িক এবং সাধারণ অপরাধ বলে তারা বলছে। এবং তারা এও বলছে ধর্ম বর্ণ বিবেচনায় সেই অপরাধগুলি সংগঠিত হয়নি। যে যে বক্তব্যটা একেবারেই ডাহা, মিথ্যা। শুধু গত 5 সপ্তাহে বাংলাদেশে 10 জন যুবককে প্রাণ হারাতে হয়েছে অত্যন্ত নির্মমভাবে। দীপু দাস দিয়ে ময়মনসিংহের বালুকায় যে ঘটনা ঘটে সেটি প্রথম ঘটনা। তারপর পর অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলি ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় সংবাদ মাধ্যম সবার কাছে রয়েছে, যে কারণে ভারতের উদ্বেগ। বাংলাদেশ সরকার যতই বলুক বাংলাদেশে এসব ঘটনা কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক নয়, তারা এগুলিকে অসাম্প্রদায়িক সাধারণ অপরাধ হিসাবে বলছে, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জয়সওয়াল এও বলেছেন প্রকৃত ঘটনার বিচার এবং কতজনকে গ্রেপ্তার বা সরকারের উদ্যোগটি কি তা জানতে চায় তারা, যে কারণে প্রেস উইং থেকে সেই বিবৃতিটি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে ঢাকায় সরকারিভাবে যে বিবৃতি, সেই বিবৃতিতে বলা হয়েছে 2025 সালে 574টি ঘটনা ঘটে যার সাথে ধর্মের কোনো যোগ নেই।
সব ঘটনাগুলোকে তারা বলছে সামাজিক অপরাধ হিসাবে। তারা বলছে সামাজিক অপরাধ, ধর্ষণ, চুরি ডাকাতি বা অন্যান্য অভিযোগ, যাকে কোনো অবস্থাতেই তারা বলতে নারাজ যে এগুলি ধর্ম বর্ণ নির্বিশেষে কেবল সংখ্যালঘুদেরকে বেছে বেছে অপরাধগুলি সংগঠিত হয়েছে। তারা এও বলেছেন যে এ নিয়ে 390টি মামলা হয়েছে, বেশ 140 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা এটুক আবার স্বীকার করেছেন যে 30টি ঘটনা ঘটেছে মন্দিরে বিগ্রহ প্রতিমা ভাঙ্গা এবং মন্দির ভাঙচুর নিয়ে। সেইগুলিকে তারা সাম্প্রদায়িকতার আভাস পায় বলে উল্লেখ করলেও প্রশ্ন দাঁড়ায়, দীপু দাসকে হত্যা করা হলো কেবল একজন ভিন্ন ধর্মাবলম্বী বলে, তো এটা কি সাম্প্রদায়িকতা নয়? দর্শন, হিন্দু নারীকে দর্শন করা, হিন্দু বিধবাকে দর্শন করা, হিন্দুকে অপহরণ করা, ধর্মের নামে, অবমাননার নামে যে হিন্দু যুবকদেরকে জেলে রেখে অত্যাচার করা, চিন্ময় প্রভুর মতন একজন সন্ন্যাসীকে দিনের পর দিন, মাসের পর মাস জেলে আটকিয়ে রাখা, এগুলি কি সাম্প্রদায়িকতা নয়? এগুলিকে সরকার কিভাবে বলবে যে এসব সাধারণ অপরাধ, যে অপরাধের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো গন্ধ নেই, মিল নেই, যে বিষয়টি শাক দিয়ে মাছ ডাকার মতো একটি অবস্থা? বাংলাদেশের বাস্তবতা হলো, বাংলাদেশে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের জীবনে, সংসারে, সমাজে এক দুর্বিষহ অন্ধকারাচ্ছন্ন জীবন নেমে আসে। এমনও হয়েছে সংখ্যালঘুরা রাতের পর রাত জেগে থেকে পাহারা দিতে হয়েছে। সংখ্যালঘু নারীদের উপর অত্যাচার, কদিন আগেই চট্টগ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে রাজবাড়িতে, একই ঘটনা ঘটেছে ভোলাতে, একই ঘটনা ঘটেছে ময়মনসিংহে। কালীবাড়িতে বিগ্রহ ভাঙ্গা থেকে শুরু করে নেত্রকোনায় শ্মশান কালী মন্দিরে আক্রমণ মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। শুধু ডক্টর ইউনূসের 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ঘটনা ঘটেছে প্রায় 2000-এর মতো। সেই রিপোর্ট কে প্রকাশ করেছে? সেই রিপোর্ট প্রকাশ করেছে এমনকি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে মানবাধিকার সংস্থা। এক ধরনের প্রায় সিমিলার রিপোর্ট ভারতের হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে প্রকাশ করা হয়েছে। এমনকি জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেই একই ধরনের সিমিলার রিপোর্টটি প্রকাশ করেছে। বিষয়বস্তু, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে নামেই ডাকি, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এর উপর অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা, জেল, জরিমানা সেগুলি লেগে আছে। প্রশ্ন হলো যে আওয়ামী লীগের সাথে হিন্দুদের সম্পর্কটা কি? হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় বা হিন্দুরা আওয়ামী লীগকে সমর্থন করবে না কেন?
হিন্দুরা আওয়ামী লীগকে ভোট তো আজ নতুন দেয় না, 70 সালের নির্বাচন থেকে পর্যায়ক্রমে সব নির্বাচনগুলিতেই আওয়ামী লীগকে ভোট দেয়। সেটা বলা যেতে অন্য দলকে দেয় না তা ঠিক না, কিন্তু যেহেতু সিংহভাগ ভোট হিন্দুরা আওয়ামী লীগের নৌকা প্রতীকে দেয়, সেজন্য তাদের উপর অভিযোগ। কিন্তু ভারতের সঙ্গে যে তুলনা করা হয়, ভারতেও মুসলিম সম্প্রদায় কংগ্রেসকে ভোট দেয়। তার অর্থ তো এটা না যে কংগ্রেসে ভোট দেয় দেখে বিজেপি সব মুসলমানদেরকে অত্যাচার করবে, এমনটি তো হয় না। ভারতে বিক্ষিপ্ত ঘটনা তা বলছি না। ভারতে যেখানে 140 কোটি দেশ মানুষের দেশ, যেখানে 30টির উপরে বাংলাদেশের মতো দেশ নিয়ে তাদের যে রাজ্য, সেই সুবিশাল ভারতে বিক্ষিপ্ত ঘটনা ঘটে, তারপরেও যদি বলে যে ভারতে হয়। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ওইটা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, বা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে বিবেচনায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, সেই বিবেচনাটাকেও যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আজকে বাংলাদেশ থেকে ভারতে যেভাবে লোকজন চলে যায়, ভারতে যদি মুসলমানদের উপর অত্যাচার হতো, তো কটি মুসলমান পরিবার ভারত থেকে পাকিস্তানে গিয়েছে বা ভারত থেকে বাংলাদেশে এসেছে গত 54-55 বছরে? ভারতে তো একটি রাজ্য আছে বাঙালি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে কটি ফ্যামিলি, কজন মুসলিম বাংলাদেশে এসেছে? গত 55 বছরে একটি পরিবারও পাওয়া যাবে না, বরং বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু ভারতে চলে গিয়েছে। নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং নিরাপত্তার অভাবে তারা জীবন বাঁচানোর তাগিদে তাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করার তাগিদে তারা দেশ ছেড়ে চলে যায়। মান, সম্মান, খ্যাতি, যশ সবকিছুই সংখ্যালঘুদের জীবনের অস্তিত্বের সাথে সম্পর্কিত। প্রিয় দর্শক, বলছিলাম, কিন্তু মজার বিষয় হলো আরেকটি, ডক্টর ইউনূস সরকারের যে প্রেস নোটটি প্রকাশ করা হয়েছে, বিবৃতিটি, সেই বিবৃতিতে আরো একটি বিষয় খুবই উল্লেখযোগ্য। সেখানে উল্লেখ করা হয়েছে 2022 সালের জনগণনা মতে বাংলাদেশে সর্বমোট জনসংখ্যার প্রায় 8%, দ্যাট ইজ 7.95% হিন্দু, 0.61% বুদ্ধ, খ্রিস্টান সহ আদিবাসী সকলকে নিয়ে 0.12% ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তো এই যদি অবস্থা হয়, বিবৃতিতেও বলা হয়েছে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বাড়ে, কিন্তু সেই অত্যাচার নিপীড়নকে এই তত্ত্বাবধায়ক সরকার নামে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে ইন্টারাম গভর্নমেন্ট বলা হয়, তারা কিন্তু স্বীকার করতে রাজি নয় যে এগুলি সাম্প্রদায়িকতা। একজন হিন্দু নারী বলে তাকে দর্শন করা হচ্ছে, হিন্দু পাড়ায় আগুন দেয়া হচ্ছে, কেন? তারা হিন্দু। তেমনি ভাবে দীপু দাস সহ অন্য যে 10 জনকে গত 5 সপ্তাহ যাবৎ লাগাতার হত্যা করা হয়েছে বিভিন্ন জেলায়, ময়মনসিংহ, সেই গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর, যশোর, রংপুর, বিভিন্ন জেলাতে। হইতে পারে ঘটনাগুলি বিক্ষিপ্ত, কিন্তু নেচার, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যে নেচার, সেটা যদি লক্ষ্য করা যায়, সেটা কি? প্রথমত তারা হিন্দু, দ্বিতীয়ত তারা
20-22 বছর বয়স থেকে 35-40 বছর বয়স পর্যন্ত তাদের বয়স। তারা অপেক্ষাকৃত অনেকেই খুবই তরুণ এবং অপেক্ষাকৃত তরুণ, এই মিলিয়ে গত 10 দিনে অনেক সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে। এবং এই বিষয়টি উদ্বেগ জানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ডক্টর ইউনূস সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করার পরপরেই ডক্টর ইউনূস সরকার সেই বিষয়টিকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে মাত্র 10 দিনের মাথায় যে জবাবটি দেন তা সর্বস্ব মিথ্যা। তিনি হাসির খোরাক, যেমন মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেটা নাকি সাম্প্রদায়িকতা। আরেকজন হিন্দুকে মার্ডার করা হয়েছে, হত্যা করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, একজন হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, একজন বিধবাকে রেপ করে অত্যাচার করা হয়েছে, হিন্দু বাড়িতে আগুন জ্বালানো হয়েছে, সেটি নাকি সামাজিক অপরাধ। এই ছবিটি বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা। আমি আরেকটি কথা বলি, এই সরকারের আমলে শুধু সংখ্যালঘুদের উপরেই অত্যাচার হচ্ছে তা নয়। এই সরকারের আমলে আওয়ামী লীগ, বিএনপির উপরে অত্যাচার হয়েছে, মব হচ্ছে, গণপিটুনিতে শত শত লোক গত 1.5 বছরে মারা গিয়েছে। এগুলি তো রিপোর্ট, ঢাকার কাগজেরও রিপোর্ট। তাই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিবে, সংখ্যাগুরুদের নিরাপত্তাও তো দিতে পারছে না। তারপর দেশ কোথায় ছিল আর কোথায় যাচ্ছে এবং কোথায় যাবে তারও কোনো ঠিক নেই। নির্বাচন সামনে, হলে ভালো, হবে কিনা জনমনে এখনো সন্দেহ। এই দোলাচলে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেখানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই, সেই আবহেই এই বাস্তবতাকে সাক্ষী রেখে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচন কতটুক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তা দেখার বিষয়। সেই নির্বাচনে দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ নেই। শেখ হাসিনা অপরাধ করেছে, তার অর্থ পুরো আওয়ামী লীগই অপরাধ করেছে। যারা অপরাধ করেছে নিশ্চয়ই তাদের শাস্তি হবে, তাদের ধরে এনে শাস্তি দিন। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ কর্মী, নেতা, তৃণমূল পর্যায়ে তারা কোথায় যাবে, তারা কোথায় ভোট দেবে, এই বিষয়টিও তো ভাবতে হবে। এটা তো নির্বাচন, নাগরিক হিসাবে সকলের ভোট দেওয়ার অধিকার আছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।